হয় যে সেখানেও তোমাদের আছে। তারপরও আমার যেহেতু এই টপিকটা নিয়ে একটু আলোচনা করতে বলা হয়েছে, এই কারণে আমি কিছু ওই স্লাইড তৈরি করেছি যাতে তোমাদের বইয়ের সাথে এটা পড়তে সুবিধা হয়। জান্নাতুল ফেরদৌস কি ওয়েটিং রুমেই বারবার শুধু এডমিট দিচ্ছে, ঢুকতে পারতেছে না, ঘটনা কি? আচ্ছা, তাহলে টিস্যু কালচার আমাদের যে অ্যাপ্লিকেশন, তোমরা জানো যে আমরা আসলে টিস্যু কালচারটা করে থাকি মাইক্রো প্রোপাগেশন এর মাধ্যমে। মাইক্রো প্রোপাগেশন হচ্ছে, মাইক্রো শব্দের অর্থ তোমরা জানো, অতি ক্ষুদ্র। তাহলে গাছের অতি ক্ষুদ্র যে কোনো মানে অংশ নিয়ে সেটা আমরা যে কালচারটা করি সেটাই মূলত টিস্যু কালচারে আমরা করে থাকি। এটার যে প্রয়োগটা আমাদের হর্টিকালচার এবং ফরেস্ট্রিতে আমরা যে প্রয়োগটা করি সেখানে আমরা এই মাইক্রো প্রোপাগেশন, মাইকের শব্দ আসতেছে, তো এই আরেকটা হচ্ছে যে আমার এটা আমরা কোথায় অ্যাপ্লাই করি। মাইক্রো প্রোপাগেশনের সাথে সাথে আমরা যদি ডিজিজ ফ্রি প্ল্যান্ট চাই তাহলে সেটাও আমাদের এই টিস্যু কালচারের মাধ্যমে হতে পারে। এটার যৌক্তিকতা কি? এটার যৌক্তিকতা হচ্ছে আমরা যখন টিস্যু কালচার করি তখন কিন্তু প্রধান শর্ত হচ্ছে তোমাকে একটা নিরোগ, একেবারে রোগমুক্ত জীবাণুমুক্ত একটি এক্সপ্ল্যান্ট নির্বাচন করতে হবে। তাহলে তুমি যখন এটা শুরুই করতেছো জীবাণুমুক্ত এবং রোগমুক্ত দিয়ে, ফলে আমার মনে হয় যে এটা তোমাদের এটার থেকে যে আমরা পূর্ণাঙ্গ উদ্ভিদটা পাবো সেটাও ডিজিজ ফ্রি প্ল্যান্ট হবে। তো ফলে এই ডিজিজ ফ্রি প্ল্যান্ট তৈরি করার জন্যই আমরা মূলত টিস্যু কালচারটা ব্যবহার করে থাকি। এবং তোমরা অনেকেই জানো আমরা যখন একটা টিস্যু নিই, মূলত অন্যান্য অংশ বাদ দিই, আমরা যখন টিস্যু নেই এক্সপ্ল্যান্ট হিসেবে, বিশেষ করে আমরা যখন মেরিস্টেম থেকে নেই, একটা উদ্ভিদের মেরিস্টেম হচ্ছে জীবাণুমুক্ত, এটা তোমাদের মনে রাখতে হবে। মেরিস্টেম একেবারেই হচ্ছে নবজাতক কিছু টিস্যু, ফলে এটাকে জীবাণু আক্রমণ করার আগেই আমরা এই মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে এটাকে আমরা প্ল্যান্টে তৈরি করি। কিন্তু এই জীবাণুমুক্তটাকে আবার জীবাণুমুক্ত পরিবেশে আরো কিছু টেকনিক আমরা ব্যবহার করে এটাকে আমরা ডিজিজ ফ্রি প্ল্যান্টে পরিণত করতে পারি, এবং তোমরা সেটা হয়তো বা টেকনিকটা জানো এবং পড়েছো। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে আমরা কোথায় এই অ্যাপ্লিকেশনটা করতে পারি, টিস্যু কালচারের প্রয়োগটা করতে পারি। তাহলে প্রধান আমরা যদি আলোচনা করি, আমাদের পরে আমরা সেগমেন্টে ভাগ করে আলোচনা করব, এবং সেক্ষেত্রে তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো, তোমরা যদি চারপাশে তাকাও এবং আমাদের এই টিস্যু কালচারটা আমরা কোথায় কোথায় এটার ব্যাপকতা ছড়িয়ে আছে, এটার স্কোপটা কোথায়, পরিসরটা কোথায়, এবং অলরেডি এটা অ্যাপ্লাইড হয়ে গিয়েছে কোথায়, এই জিনিসগুলো যদি তোমরা আলোচনা করো তাহলেই তোমরা মানে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। একটু আগে আমি যেটা বলেছিলাম, হোয়াট ইজ মাইক্রো প্রোপাগেশন, সেটা হচ্ছে যে টেকনিক অফ প্রডিউসিং প্ল্যান্ট ফ্রম এ ভেরি স্মল পোর্শন অফ প্ল্যান্ট। যেমন একটা উদাহরণ আমি দিয়েছিলাম যে তোমার মেরিস্টেম টিস্যু, মেরিস্টেম টিস্যু থেকে একটা জীবাণুমুক্ত সেল আমি নিয়ে এটাকে আমি মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে আমি এই টিস্যু কালচার করলাম। তাহলে ওই মেরিস্টেম টিস্যুর সেলটাই হবে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট হিসাবে আমরা আরো কি কি নিতে পারি তোমরা জানো যে এক্সপ্ল্যান্ট হিসেবে আমরা এই যে রুট টিপ নিতে পারি, এই রুট টিপেও তোমার এই মেরিস্টেম টিস্যু থাকে। তারপরে আমরা আরো কি নিতে পারি, আমরা লিফের পোর্শন নিতে পারি। তোমরা ছবিতে দেখছো যে পাতার যে অংশ সেটাও কিন্তু আমরা মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে আমরা এটা নিতে পারি। তারপর আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে এমব্রায়ো। এই যে এমব্রায়োটা, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমরা কেন এমব্রায়ো নিব, এমব্রায়ো তো এমনিতেই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হবে, তাই না? তাহলে আমি কেন অযথা এই এমব্রায়োটাকে নিব? যেমন তোমরা টেক দ্য কেস অফ অর্কিড। অর্কিডে আমরা দেখেছি যে অসংখ্য পরিণত বীজ, এগুলো অঙ্কুরিত হয় না। কারণ হচ্ছে তার এমব্রায়োটা হচ্ছে ওই বিকাশিত হতে পারে না।
এই যে তার এমব্রায়োটা বিকশিত হতে পারে না, এই এমব্রায়োটা, ওই এমব্রায়োটাকে আমরা বিকশিত করার জন্য টিস্যু প্ল্যান্ট করি। মানে যেই এমব্রায়ো বিকশিত হতে পারবে, সেই বিকশিত এমব্রায়ো নিয়ে আমরা কাজ করি না। বুঝতে পেরেছ? কারণ অযথা আমরা, তোমরা তো জানো যে টিস্যু কালচার একটি ব্যয়বহুল একটা প্রক্রিয়া। সো আমরা এটাকে অযথাই আমরা এই প্রক্রিয়াটাতে আমরা যাই না। অর্কিডের উদ্ভিদের দাম কিন্তু বেশ ভালো, ফলে এটার একটা বাণিজ্যিক মূল্য আছে। আর যেহেতু অর্কিড উদ্ভিদের যে পরিমাণ বীজ হয়, সেই পরিমাণ বীজ থেকে অঙ্কুরের হার একেবারেই নগণ্য, শূন্য কোঠায় বলা যায়, একেবারে 0.23 এরকম আর কি। হ্যাঁ, তো ফলে এটার ক্ষেত্রে আমার জন্য টিস্যু কালচারটা একবারে বাধ্যতামূলক, নতুবা এই অর্কিড তোমারই হবে। এরকম আমাদের আরো অনেক উদ্ভিদ আছে, আমাদের দু একটা উদাহরণ তোমরা আরো পাবে, যে এরকম উদ্ভিদের বীজ হয় কিন্তু সেই বীজের ভ্রূণটা অপরিণত অবস্থায় থেকে যায় বীজের মধ্যে, ফলে এটা অঙ্কুরিত হয় না, পরবর্তী বংশধর হয় না। তাহলে তো সেটা বিলুপ্ত হয়ে যাবে, এটার আর কোনো বংশধর হবে না। এই সকল গুরুত্ব বিবেচনা করে আমরা এই এমব্রায়োকে টিস্যু কালচার হিসেবে আমরা ব্যবহার করি। পোলেন গ্রেইন, এই যে আমরা যে, তোমরা চিন্তা করতে পারো যে স্যার আমরা কেন পোলেন গ্রেইনে টিস্যু কালচারটা প্রয়োগ করব। তোমরা জানো যে একটু আগে যেটা আমরা বললাম, এমব্রায়ো, ভ্রূণ, ভ্রূণের কেউ যদি একটু সংজ্ঞা দাও, বা ভ্রূণ বলতে কি বুঝো, কেউ যদি একটু একজন আনমিউট করে বলো, তাহলে আমি পোলেন গ্রেইন সম্পর্কে আলোচনা করতে সুবিধা হবে। মানে ডিফারেন্স, ভ্রূণ এবং পোলেনের ডিফারেন্সটা আমি একটু জানতে চাচ্ছি। কেউ বলো একজন। স্যার নিঃসিক্ত ডিম্বাণুকে ভ্রূণ বলা হয়। আচ্ছা, একটা পেলাম। হ্যাঁ, আর কিছু তথ্য দাও। আর পোলেন কি, পরাগরেণু কি? স্যার এটা হলো হচ্ছে উদ্ভিদের কি বলে পুং জননাঙ্গ, মানে পুং জনন রেণু এরকম আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা যদি রেণু হয়, তাই না, তাহলে এটার সাথে ভ্রূণের পার্থক্যটা কি হবে? ভ্রূণ এবং পরাগরেণুর পার্থক্যটা কি বলতো? স্যার এটা প্রথমত এটা হ্যাপ্লয়েড, আর ভ্রূণ হচ্ছে ডিপ্লয়েড হবে, জাইগোটিক ওইটা। আর এটা তো স্যার শুধুমাত্র পুং রেণু, পুং ইয়েতেই হয়, কারণ স্ত্রী। পেয়েছি, হ্যাঁ, গুড। মানে এই পয়েন্টটাতে আমি আসতে চেয়েছিলাম, যে ভ্রূণ কিন্তু দুটি গ্যামেটের সংমিশ্রণের ফলে তৈরি হয়, যেটা বললো যে পুং রেণু এবং স্ত্রী রেণু। হ্যাঁ, আর কেউ কিছু যুক্ত করবে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একজন উত্তর দাও, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ তো? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যে প্রয়োগ করবে টিস্যু কালচারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে টিস্যু কালচারের প্রয়োগটা কোথায় করবে। তুমি রাস্তাঘাট থেকে একটা উদ্ভিদ নিয়ে সেটাকে তো তুমি টিস্যু কালচারের প্রয়োগ করলে সেটা আমাদের জন্য লাভজনক হবে না, কারণ দেখতে হবে যে এটা আমি কেন টিস্যু কালচার হিসেবে এটাকে নিব, এটার সমস্যাটা কি, এটার পিছনে আমি কেন ইনভেস্ট করব, ব্যয় করব। তাহলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একটু আগে আমি ভ্রূণের আলোচনা করলাম, এখন পোলেন, পরাগরেণুতে এটা নিষিক্ত করবেই, অন্য একটা স্ত্রী রেণুকে তো নিষিক্ত করবে, ডিম্বাণুকে। তাহলে আমি কেন এটাকে করব, এটাও একটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাই না? এটার উত্তর হচ্ছে, অলরেডি চীনে এরকম ধানের কিছু ভ্যারাইটি তৈরি করেছে অল্প সময়ে, যে একটা যাতে ভ্রূণ প্রয়োজন না হয়। আমি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, তো তারা করেছে কি, যেহেতু পোলেনটা হচ্ছে ডিপ্লয়েড, তাহলে পোলেন থেকে যে উদ্ভিদটা হবে, দুঃখিত, পোলেনটা হচ্ছে হ্যাপ্লয়েড আর ভ্রূণটা হচ্ছে ডিপ্লয়েড। হ্যাঁ, যেটা ইমন বলল। তাহলে ভ্রূণ থেকে কালচার করে যে উদ্ভিদটা হবে টিস্যু কালচারের মাধ্যমে, সেটা হবে ডিপ্লয়েড। আর পোলেন গ্রেইন থেকে, বা আমরা যে পরাগরেণু বলি, সেটার থেকে কালচার করে যে উদ্ভিদটা করব, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। যদি আমরা এমন কোনো পজিশন দেখি যে এই উদ্ভিদের
ডিপ্লয়েড পজিশনের চেয়ে হ্যাপ্লয়েড পজিশনের হ্যাপ্লয়েড উদ্ভিদের গুণাবলী খুবই ভালো। এটা অল্প সময়ে ফলন দেয়, এটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এটার স্যালানিটি রেসিস্ট্যান্ট পাওয়ার বেশি, এরকম একটি অলরেডি জাত চীন দেশে ধানের একটি জাত উদ্ভাবন করেছে। তাহলে আমরা কিন্তু ওইভাবেই পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখি যে এটা খুবই লাভজনক এবং গুরুত্বপূর্ণ, তখনই আমরা কেবলমাত্র এটার প্রয়োগ করি, এবং এটার অলরেডি প্রয়োগ হচ্ছে। আমাদের পোলেনের থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, সিঙ্গেল সেল। এই সিঙ্গেল সেলটা আমরা কোথা থেকে নেই? মেরিস্টেম টিস্যু থেকে নেই। অবশ্যই সেটা জীবাণুমুক্ত হবে এবং সেলটা পরিপূর্ণ হতে হবে। সেলের মধ্যে একটি উদ্ভিদের গুণাবলী বা বৈশিষ্ট্য বহনকারী সকল ওই কোষাণু থাকতে হবে। ওই কোষের মধ্যে মানে কি বলে, অপরিণত কোষ হলে হবে না, কোষটা পূর্ণাঙ্গ হতে হবে। তোমরা জানো যে নিউক্লিয়াসই শুধুমাত্র ডিএনএ বহন করে না, কিছু কিছু মাইটোকন্ড্রিয়া, এমনকি ক্লোরোপ্লাস্টও কিছু কিছু ডিএনএ বহন করে, যেগুলো কিন্তু কোনো না কোনো বৈশিষ্ট্য, হ্যাঁ, কোনো না কোনো বৈশিষ্ট্য কিন্তু তারা ধারণ করে। ফলে আমাকে ড্যাম শিওর হতে হবে ওই সিঙ্গেল সেলটা যাতে পূর্ণাঙ্গ হয়, ওই উদ্ভিদের সকল বৈশিষ্ট্য বহনকারী কোষাণুগুলো যাতে থাকে। তাহলে এই যে আমরা এই দেখলাম যে মাইক্রো প্রপাগেশন গুলোকে আমরা কিসের কিসের মাধ্যমে করতে পারি। তো এখন এটা হচ্ছে আমরা এগ্রিকালচার এন্ড হর্টিকালচারের ক্ষেত্রে আমরা বললাম, ফরেস্ট এবং হর্টিকালচার। এখন দেখো, আমরা যদি প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে আমরা যদি যাই, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ, যে আমরা ব্রিডিং এ আমরা কেন টিস্যু কালচারটা ইউজ করে থাকি, কি আমার উদ্দেশ্যটা কি, আমার লক্ষ্যটা কি, এটাকে যে আমি প্রয়োগ করব, এটার একমাত্র উদ্দেশ্য তো তোমরা বুঝতেই পারো, যেহেতু এটা ব্যয়বহুল, আমাকে এটা লাভজনক হতে হবে। তবে সেই লাভজনকটা কিভাবে? যেমন আমি একটা উদ্ভিদের আমি সোমাক্লোনাল ভেরিয়েশন আনতে চাই, মানে দৈহিক একটা ভেরিয়েশন আমি আনতে চাই, তখনই কেবলমাত্র এটা আমরা ব্রিডিং এর ক্ষেত্রে এই টিস্যু কালচারটা ব্যবহার করে থাকি। একটু আগে আমরা পোলেন গ্রেন দেখালাম, সেখানে হ্যাপ্লয়েড প্রোডাকশনের কথা আমরা বলেছি, তারপরে সোমাটিক হাইব্রিডাইজেশনের কথা বলেছি। এই সোমাটিক হাইব্রিডাইজেশন কখন প্রয়োজন হয়? দেখবা যে অনেক অনেক উদ্ভিদ বীজ উৎপাদন করতে পারে না, অনেক উদ্ভিদের বীজ অনুর্বর হয়। বিশেষ করে তোমরা দেখবা যে আমরা যখন আন্তঃপ্রজাতি তো হয়েই থাকে, কিন্তু যখন আন্তঃগণ অনেক সময় বীজ উৎপাদন করে, কিন্তু ওই ভ্রূণটা অপরিণত থেকে যায়। তো এই সকল ক্ষেত্রে আমরা ওই সোমাটিক হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এটা করে থাকি। আর ইনভিট্রো পলিনেশন এন্ড ফার্টিলাইজেশন, এটা নিয়ে আমরা এই যে পলিনেশনের ক্ষেত্রেও যদি আমরা করি, এবং এই নিষিক্ত হওয়ার ক্ষেত্রে দেখা গেল যে এটা ফেলিউর হয়ে গিয়েছে, তখন আমাদের এটা বাধ্যতামূলক হয়ে যায়। আর আমরা যে জাইগোটিক এমব্রায়ো কালচার, এটাও আমরা ছবিতে দেখেছি, আমরা যে ভ্রূণ কালচারটা করে থাকি, এবং আমরা জানি একটি ভ্রূণ হচ্ছে জাইগোট, যেটা ইমন বলেছে, এবং এটা অবশ্যই ডিপ্লয়েড। এই জিনিসগুলো আমরা করে থাকি। সাধারণত প্ল্যান্ট টিস্যু কালচারটা আমরা কোথায় ব্যবহার করে থাকি? সাধারণত জেনারেল অ্যাপ্লিকেশন অফ প্ল্যান্ট টিস্যু একেবারে বাংলাদেশে সহ অন্যান্য দেশে একেবারে, ধরো তুমি তোমার কোনো অন্য কোনো প্রোডাকশন হয় না, তুমি বিদেশ থেকে বীজ আমদানি করছো, বিদেশ থেকে সবকিছু আমদানি করছো, তারপরও তোমার একেবারে প্ল্যান্ট টিস্যু কালচারটা খুবই প্রয়োজন এই দুইটা ক্ষেত্রে। এক হচ্ছে জার্ম প্লাজম কনভার্সেশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশন। একেবারে তুমি কিছুই করবে না, তোমার এই দেশে উন্নত জাত উদ্ভাবনের মতো বিজ্ঞানী নেই, বা আমার যা আছে এনাফ, আমার প্রয়োজন নেই, কিছুই নেই, তারপরে তোমাকে প্রতিনিয়ত এই টিস্যু কালচার, প্ল্যান্ট টিস্যু কালচারটা তোমার প্রয়োজন হচ্ছে, এটা প্রয়োগের প্রয়োজন হচ্ছে। এই দুইটা সেক্টরে তোমাদের মনে রাখতে হবে, এক হচ্ছে জার্ম প্লাজম কনভার্সেশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশন। এখন কেউ একজন শেয়ার করো যে জার্ম প্লাজম বলতে তোমরা কি কতটুকু মানে প্রায়র নলেজটা আছে? সবারই আছে আমি জানি, একজন শেয়ার করো। জার্ম মানে তো জীবাণু না, একেবারেই তোমার এখানেই ভুল হয়ে গেছে, আর তোমার এটা বলা যাবে না। তোমার কি বলে যে জার্ম মানে জীবাণু, জার্ম প্লাজম আমি বলেছি, এটাকে ওইভাবে বললে এটা হবে না, তুমি ভুল দিকে যাচ্ছ।
অন্য কারো কোনো ধারণা আছে? জার্ম প্লাজম, আমি কি জীবাণু কনভারসেশন করব, সংরক্ষণ করব, করব না? তাহলে জার্ম প্লাজম বলতে কি বুঝো, কেউ কি একটু শেয়ার করতে পারবা কিনা? অনেকের ভুল ধারণা থাকতে পারে একটু, তারপরও আমরা শেয়ার করলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা আমরা শেয়ার করি, তাহলে ক্লিয়ার হবে। আবার কোন একটা জিনিস কিন্তু ভুল করলে সেটা মনে থাকে। এই যে যেমন ইমন যেটা জার্ম প্লাজমের প্রথম শব্দটা দিয়ে তার মনে একটা ধারণা চলে আসছে, এখন ক্লিয়ার হয়ে যাবে, তার মনে এটা আর কখনোই আসবে না। এরকম কারো মনে কি কিছু আইডিয়া করতে পারো যে জার্ম প্লাজম কনভারসেশন, কনভারসেশন শব্দের অর্থ তোমরা জানো সংরক্ষণ, তাহলে আমরা কি সংরক্ষণ করতে পারি? কেউ কি একটু অনুমান করতে পারো কিনা? এই টার্মটা কি তোমরা আগে পরিচিত ছিলে না? জার্ম প্লাজম তোমরা স্যার এটা এটা স্যার কেমন যেন সন্দেহ হচ্ছে এখন বলতে বলো, গিয়ে, কেমন যেন দ্বিধার মধ্যে পড়ে সন্দেহের জন্য যাচ্ছে। তো আমরা ক্লিয়ার হতে চাই। তোমরা এখন 4th ইয়ারে পড়ো, বুঝেছো? স্যার এটা তোমরা কি কিন্তু জি ডিম্বাণু স্যার। জাতীয় কিছু? স্যার হ্যাঁ, স্যার এটা কি বলো। স্যার স্পাম জাতীয় এই তো স্যার, এই তো মানে কোনো কিছু? আচ্ছা, যাই হোক, তুমি বীজ বলতেছো, স্পার্ম শব্দের অর্থ যদি আমরা বীজ ধরে নেই, আচ্ছা এটা কাছাকাছি চলে এসেছে। যাক, থ্যাংক ইউ তাশরিফ। আর কেউ আছো? আর কেউ আছো কিনা? কেউ শেয়ার করবে কিনা? শুধু কথা বলে ইমন আর মাঝে মধ্যে তাশরিফ, আর কেউই কথা বলে না। আমার তো সন্দেহ হয় যে এরা আছে কিনা, নাকি সংযোগ দিয়ে চলে গেছে অন্য কোনো কাজে। স্যার এবার একটু আপনি বলে দেন, আসলে ধারণা করতে পারতেছি না স্যার, না, এটা আসলে ধারণা কি করতে হয়? পারতেছো না কেন? ধারণা করতে হবে, তোমরা 4th ইয়ারে পড়ো। এখন আমরা এই জিনিসটা, এখন আর তোমরা ফার্স্ট ইয়ার নাই, তোমরা ভুল বলো কিন্তু কথা তো বলতে হবে। এখন যদি তোমরা কথা বলার ক্ষেত্রে আড়ষ্টতা বোধ করো, তাহলে চাকরি শুধু কি তাশরিফ আর ইমন করবে, তোমরা করবা না? তোমরা ভাইবা বোর্ডে কথা বলতে হবে না? 4th ইয়ারে এখন আর ইন্ট্রোভার্ট থাকলে লাভ হবে না, আমি বলে দিলাম। মেধার বহিঃপ্রকাশ ঘটতেই হবে, সে তাতে তোমার তোমার যতটুকু ধারণা আছে সেটা বলতেই হবে। ইন্ট্রোভার্ট থেকে লাভ কি? কোনো লাভ নেই তো। বলো, একজন একজন বলো, শুনি। আচ্ছা, জার্ম প্লাজমটা তোমরা তোমরা তো পড়ে এসেছো, এই ট্যাক্সোনমি পড়ে এসেছো, সেখানে থাকার কথা। তোমরা ব্রিডিং পড়ে এসেছো, সেখানে থাকার কথা। স্যার টিস্যু, তারপরে হচ্ছে আহ, প্রাণী স্যার উদ্ভিদের টিস্যু জিনগত গুলাকে সংরক্ষণ এবং করার আচ্ছা, কোনো মুন্নির একটা। শব্দ শুনতেছিলাম, মুন্নি বলতেছিলা। স্যার এটা স্যার প্রজননের এক সংরক্ষণ কিন্তু। আচ্ছা, এই যে মুন্নি এবং তাশরিফ একটা পয়েন্টে আসছে, যে এটা প্রজননগত কোনো সংরক্ষণ কিছু হবে। ঠিক আছে, আর কেউ? হ্যাঁ, ইমন বোধহয় বলতেছিলা। জি স্যার, এটা হচ্ছে স্যার সিড, আর আমি মানে ক্লাসে বীজ, আসছি। তারপরে হচ্ছে টিস্যু, এগুলা হ্যাঁ, সংরক্ষণ এবং রিসার্চ মানে গবেষণা পদ্ধতি, গবেষণার কোন একটা বিষয় স্যার হ্যাঁ, মনে বলো, হচ্ছে। আবার বলো, আমি একটু আসলে ফোনে ছিলাম, ভালো মতো শুনে নাই। স্যার এটা লাইনে বিভিন্ন চলে ধরনের আসছে। উদ্ভিদের সিড, মানে বীজ, তারপরে হচ্ছে টিস্যু, এগুলা সংরক্ষণ এবং গবেষণার কোন স্যার একটা পদ্ধতি মনে হচ্ছে স্যার। হ্যাঁ, এই তো স্যার লাইনে চলে ডিএনএ আসছে। সংরক্ষণ হতে পারে না? হ্যাঁ, চমৎকার। কে বললা, নাম বলে নাও। আমি এখানে যেহেতু স্ক্রিন শেয়ার করতেছি, আমি দেখতে পারতেছি না কে বলতেছো, একটু নাম বলে নিও। কে বললা? স্যার ডিএনএ আমি সংরক্ষণ? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল, থ্যাংক ইউ। চমৎকার একটি পয়েন্ট, একেবারেই চমৎকার একটি পয়েন্ট বলেছে। আর কেউ? এখন কিন্তু এই যে তোমাদের মধ্যে থেকে চলে আসতেছে, তাই না? এটাই তো ভালো। আর কেউ? জাবির কি আছে না চলে গেছে? জি স্যার। তাহলে এক কথায় যেটা মুন্নি বলেছে, জান্নাতুল বলেছে, তাসরিফ বলেছে, এবং সবশেষে ইমনও বলল যে আমাদের প্রজননগত যে অংশগুলো আছে, উদ্ভিদের অংশ, যদি আমরা এটাকে সংক্ষেপে বলি, যে যে উদ্ভিদের যে অংশ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হতে পারে, উদ্ভিদের যে অংশ থেকে আমরা একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ পেতে পারি, সেটা হতে পারে বীজ, সেটা হতে পারে কোনো একটা টিস্যু, সেটা হতে পারে ওই উদ্ভিদের ডিএনএ, যে ওর বৈশিষ্ট্য বহনকারী একটি আমি জিন রেখে দিলাম। ঠিক আছে, এই যে জার্ম প্লাজম,
এটা কিন্তু জিন শব্দটা থেকে জার্ম শব্দটা এসেছে এখানে, ঠিক আছে? জীবাণু না, মূলত জিন সংরক্ষণ পদ্ধতিকে আমরা জার্মপ্লাজম বলি, কারণ একটা উদ্ভিদের বৈশিষ্ট্য আমাকে সংরক্ষণ করতে হবে। সাধারণত আমরা 1-2 বছরের জন্য বীজ সংরক্ষণ করে থাকি, যে এই বছরের আলুর বীজটা আগামী বছর লাগাবো, অথবা ধানের বীজ আগামী বছর লাগাবো। এইগুলোকে আসলে ওইভাবে জার্মপ্লাজম বলা যাবে না। এগুলো এটা আমরা মূল উদ্দেশ্য হচ্ছে যে কি বলে, বিলুপ্ত উদ্ভিদ বা ধরো এটার ভেরিয়েশন ধরে রাখার জন্য, অথবা ইম্পর্টেন্ট একটা জিন আবিষ্কার হয়েছে, এই উপকারী জিনটাকে আমি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করার জন্য যে আমার এটাকে সংরক্ষণ করতে হবে, এবং এই সংরক্ষণ একদিন, 1 বছর বা 1 যুগ অথবা 100 বছরের জন্য নয়। এই সংরক্ষণটা আমরা করব পৃথিবী যতদিন আছে ততদিনের জন্য। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু জার্মপ্লাজমটা আছে। সেটা হতে পারে তোমার জ্ঞান কি, তথ্য আদান প্রদানের জন্য, তথ্য দানের জন্য। যেমন তুমি একটি ডাইনোসরের একটি কঙ্কাল পেলে, এটাকে প্রিজার্ভ করে রাখলে, এখন এটা দিয়ে তো আর রিপ্রোডাকশন হবে না, বাট এটা কিন্তু এটা দিয়ে তুমি একটা তথ্য ধারণা পাবে। যেমন হার্বেরিয়াম ওয়ান কাইন্ড অফ জার্মপ্লাজম, ওটার থেকে রিপ্রোডাকশন হবে না, কিন্তু তুমি এটা সংরক্ষণ করেছো কেন? যে তথ্য আদান প্রদানের জন্য। এখন এটাকে কিভাবে সংরক্ষণ করলে বহুদিন থাকতে পারবে, তথ্য আদান প্রদান করতে পারবে, এটা হচ্ছে একটা দিক। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ওইটাকে, ওই উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যটাকে আমি যাতে পরবর্তীতে প্রয়োজনে ব্যবহার করতে পারি, সেই ব্যবহারযোগ্য অংশটা রাখাটাকে বলা হয় জার্মপ্লাজম। এই ব্যবহারযোগ্য অংশ সেটা অবশ্যই মানে আমাদের প্রজননক্ষম হতে হবে। এখন প্রজননক্ষম হতে হলে যে সেটাকে গ্যামিট হতে হবে বা ভ্রূণ হতে হবে এমন কোনো কথা নেই। তোমরা এর আগে চিত্রতে দেখেছো, দ্যাট মে বি এ টিস্যু সেল, দ্যাট মে বি পোলেন, এরকম যা কিছু হতে পারে, এটাকে আমরা কনজারভেশন করব। এবং কোনটাকে কনজারভেশন করব এটাও তোমরা ক্লিয়ার হয়েছো। আমরা এই রাস্তাঘাটে আমের বীজ পেলাম, এটাকে নিয়ে কিন্তু আমরা কনজারভেশন করব না, কারণ এটা আমার কনজারভেশন প্রয়োজন নেই। আমি একটু একটা ফোন রিসিভ করি। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। না, তুলতে হবে না, 22 তারিখে চলে এসো কলেজে, ঠিক আছে? আচ্ছা, আমি আবার হচ্ছে ডিপার্টমেন্টের হেল্পলাইন, যে ফোন দেয় তাকে আবার একটু তথ্য দিতে হয়, বুঝতে পেরেছ? আর তোমরা হয়তো অনেকেই জানো যে কি বলে, যে অ্যাটাস্টেট এবং তথ্য, এটার জন্য আমি আসলে কাউকে ফিরাই না। যাই হোক, আমরা জার্মপ্লাজম কনভারসেশনটা পেলাম। এখন সেকেন্ডারি মেটাবোলাইট প্রোডাকশন, এটা সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা? গৌণ বিপাকীয় দ্রব্যাদি, উৎপাদিত দ্রব্যাদি যেগুলো হয়, বিপাকীয় দ্রব্য বলতে আমরা জানি উদ্ভিদ তার বিপাকীয় কার্য পরিচালনার সময় প্রাইমারি তো কিছু উৎপাদন করে এবং ব্যবহার করে, কিন্তু সেকেন্ডারি যে বিপাকীয় দ্রব্যগুলো উৎপাদিত হয় সেগুলো আর তার ব্যবহারে কাজে লাগে না, সেগুলো জমা থাকে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো এই যে আমরা যে মেডিসিনাল প্ল্যান্ট গুলো ব্যবহার করি বা উদ্ভিদের যা কিছু ব্যবহার করি, তোমরা একটা কাস্টল উদ্ভিদ ব্যবহার করতে চাও, একটা কাস্টল উদ্ভিদের ব্যবহারের ক্ষেত্রে কিন্তু তোমরা চাইবা যে কোন উদ্ভিদটায় সারি কাঠ আছে বা কোন উদ্ভিদটার কাঠের মধ্যে ডিজাইন ভালো সুন্দর, যেমন সেগুন কাঠ, হ্যাঁ, বা এই কাঠের মধ্যে সহজে পোকামাকড় আক্রমণ করবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ডারি মেটাবোলাইট গৌণ বিপাকীয় দ্রব্যাদিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন ক্ষেত্রে? আমাদের ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে, ওষুধ উৎপাদনের ক্ষেত্রে, হার্বাল ওষুধ উৎপাদনের ক্ষেত্রে। আবার ধরো কোনো একটা উদ্ভিদের ব্যবহার করবা, সেই ব্যবহারের ক্ষেত্রে এই গৌণ বিপাকীয় দ্রব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলোর বৈশিষ্ট্য বহনকারী জিনগুলোকে, বা এটা যাতে ধীরে ধীরে লুপ্ত না হয়ে যায়, একটা রাবার গাছ আগে যে পরিমাণ রাবার দিত তার পরবর্তী প্রজন্ম যাতে সেই পরিমাণ রাবারই উৎপাদন করতে পারে। সাপোজ এরকম অনেক গৌণ বিপাকীয় দ্রব্যাদি আছে যেগুলো আমাদের
তোমার ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয়, সেগুলো আমরা এই সকল কারণে আমরা টিস্যু কালচারটা সাধারণত ব্যবহার করেই থাকি। এই দুইটা কারণে, জার্মপ্লাজম এবং গৌণ বিপাকীয় দ্রব্যাদির কারণে আমাদের টিস্যু কালচারটা করতেই হবে। এই যে একটু আগে আমরা জার্মপ্লাজমের কথা বললাম, জার্মপ্লাজমের একটা পদ্ধতি হচ্ছে ক্রায়োপ্রিজারভেশন। ক্রায়োপ্রিজারভেশনটা হচ্ছে কি শৈত্য প্রয়োগ। এখন এখানে একটা প্রিন্সিপাল তোমরা দেখো, এটার যে নীতিটা, সেই নীতিটা হচ্ছে bringing the culture to a non-dividing state by subjecting them to super low temperature. Super low temperature বলতে মাইনাস, একটু নোট করে রাখো, -50, -95 থেকে 195, 195 থেকে -150 এরকম তাপমাত্রায় তাদেরকে প্রিজার্ভ করা হয়। তাহলে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ক্রায়োপ্রোটেক্টেন্টস যেমন হচ্ছে তোমার গ্লিসারল, ডিএমএসও, পেগ ইত্যাদি, এবং অ্যাভয়েডিং ফরমেশন অফ ইন্টারসেলুলার ক্রিস্টাল ফরমেশন। তাহলে এটা যাতে ভিতরে কোনো কিছু জমাট বেঁধে না যায় বা কিছু না হয়, এই কারণে তোমার 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে তোমার সেলের ক্ষতি হয়ে যেতে পারে। এই ক্রায়ো প্রিজার্ভেশনে আমরা যেটা করি -190 থেকে -150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে প্রিজার্ভ করে রাখে। এই প্রিজার্ভেশনটা হচ্ছে ক্রায়ো প্রিজার্ভেশন। এটা তুমি পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত একেবারে অক্ষত রাখতে পারবে। আচ্ছা, এখন আমি একটু ডিটেলে যাই। আমাদের বোধহয় আর 8 মিনিট আছে, এরপরে লাইনটা অটো কেটে যাবে, আবার আমার ডিউটিও আছে। তো সেটা হচ্ছে যে আমরা কিভাবে টিস্যু কালচার ইন এগ্রিকালচার, মহব্বত এই টাইমে আসলো। টিস্যু কালচার ইন এগ্রিকালচারে আমরা সাধারণত কি কারণে করতে পারি, তোমরা জানো যে একটু আগে আমরা বলেছি ডিজিজ ফ্রি প্ল্যান্টের জন্য, তারপরে হচ্ছে ইমপ্রুভ ক্রপের ভ্যারাইটির জন্য, হ্যাঁ অলরেডি বানানার একটা ভ্যারাইটি দেয়া আছে, তারপরে জেনেটিক ট্রান্সফরমেশনের জন্য, এটাও একটু আগে তোমরাই বলেছো যে কি বলে যে আমরা জিন প্রিজার্ভেশন করে সেটাকে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরির জন্য আর কি। তারপরে সেকেন্ডারি মেটাবোলাইট যে গৌণ বিপাকীয় দ্রব্য, সেটার মধ্যে অ্যালকালয়েডস আছে, ফ্ল্যাভোনয়েডস আছে ইত্যাদি। এগুলো তোমরা জানো যে অত্যন্ত পরিচিত নাম, এবং এগুলো আমাদের ফার্মাসিউটিক্যালসে প্রচুর ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া আমরা আরো ব্যবহার করে থাকি কি এমন কিছু ভ্যারাইটি তৈরির জন্য যারা কি সহ্য করতে পারে, টলারেন্ট টু স্যালানিটি, ড্রট অ্যান্ড হিট স্ট্রেস, মানে লবণাক্ততা, স্যালানিটি, ড্রট, খরা আর হিট স্ট্রেস, অত্যন্ত তাপ, এগুলো যাতে তারা সহ্য করতে পারে এরকম ভ্যারাইটি আমরা তৈরি করে থাকি, তাই না? এরপরে আসো জার্মপ্লাজম কনভারসেশন। এটাও আমি বলেছি একটু আগে যে কেন এন্ডেঞ্জার্ড যে সকল জিনোটাইপ গুলো আছে, যেগুলো এন্ডেঞ্জার্ড মানে কি, মানে একেবারে বিপদের মধ্যে আছে, এগুলোকে আমরা কনভারসেশন করে থাকি। তাছাড়া তোমার আমরা বিভিন্ন দেশের যে সেফগার্ডিং যে ফ্লোরেস্টিক যেগুলো আছে সেগুলো আমরা সেফগার্ডের মধ্যে আনার জন্য, তাছাড়া তোমার স্টারাইল প্ল্যান্ট আমরা যেটা বলেছি, স্টারাইল হচ্ছে কি যেগুলো বন্ধা, মানে উর্বর বীজ উৎপাদন করতে অক্ষম, এই স্টারাইল প্ল্যান্টগুলোকে প্রিজার্ভেশন করার জন্য আমরা, এবং তাদের এই কি বলে যে শীটগুলো যেগুলো বীজ উৎপাদন করতে পারে না, সেগুলো ক্ষেত্রে আমরা এই ওটাকে রেখে দিই, পরে আমরা করি। আর তোমার এই যে লাস্টে যেটা আছে ক্রায়ো প্রিজার্ভেশন, এটা তো আলোচনা করলামই। এমব্রায়ো কালচারের বিষয়ে আমরা বলেছি, এটাও আমাদের টিস্যু কালচার প্রয়োগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এবং আমরা সাধারণত যে প্রোডাকশন অফ রেয়ার স্পিসিস অ্যান্ড হ্যাপ্লয়েড প্ল্যান্ট যেগুলো আছে, এগুলোকে আমরা এই রেয়ার স্পিসিসের যে ডরমেন্সি, সিড ডরমেন্সি ব্রেকিং, তারপরে সিড ভায়াবিলিটি টেস্টিং, এগুলো যখন ব্যর্থ হয়ে যায় তখন আমার এটার জন্য খুবই কি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই প্রপাগেশন অফ এলিড ইন্ডিভিজুয়ালস ইন ফরেস্টের কিছু উদাহরণও নিচে দেওয়া আছে। আর জেনেটিক ট্রান্সফরমেশনের কথা, আমরা ট্রান্সফরমেশন যেটা বলা হয়েছে, জেনেটিক ইমপ্রুভমেন্ট যদি করতে চাই আমরা সেই ভেরিয়াস ক্রপ প্ল্যান্টের মধ্যে আমরা সেটা করতে পারি, বিশেষ করে রিকম্বিনেন্ট প্রোটিন প্রোডাকশন যেমন ইনসুলিন তোমরা জানো অলরেডি, এবং রিডাকশন অফ টক্সিক সাবস্ট্যান্স ইন সিডস অর প্ল্যান্টস যদি এটা করতে চাও, যেমন হচ্ছে তোমরা জানো আপেলের সিডের মধ্যে কিছু বিষাক্ত পদার্থ থাকে, সেটাকে কমানোর ক্ষেত্রে আমরা এটা করে ফেলতে পারি, যাতে করে সিডের মধ্যে বিষাক্ত দ্রব্যগুলো, সেই মেটাবলিক যে বিপাকীয় দ্রব্যগুলো সেগুলো যাতে উপস্থিত কম থাকে। এছাড়া
আমরা অলরেডি উদাহরণ দিয়েছি যে চীনে এমন একটি ধানের প্রজাতি উদ্ভাবন করেছে যেটা এই যে ধানের টুংরো ভাইরাস থেকে নিজেই রেসিস্ট্যান্ট করতে পারে। এই যে ভাইরাস রেসিস্ট্যান্ট প্ল্যান্ট বা অন্য ডিজিজ রেসিস্ট্যান্ট প্ল্যান্টও ব্যবহারের জন্য আমরা এগুলো ব্যবহার করি। প্রোটোপ্লাস্ট ফিউশন, প্রোটোপ্লাস্ট সংজ্ঞাটা তোমরা ভালো মতোই জানো। আমরা দুটো সেলকে যখন ফিউশন করব, তোমরা ফিউশন বুঝো, একত্রিত করব, তখন এটার প্রোটোপ্লাস্ট গুলো থাকবে। প্রোটোপ্লাস্ট বলতে যে তোমার সেল ওয়ালকে ঘিরে যে অংশটুকু তরল অংশটুকু থাকে, তার মধ্যের অংশটুকু সেল ওয়াল বাদে তার মধ্যের মানে কোষঝিল্লির ভিতরের অংশটুকুকে প্রোটোপ্লাস্ট বলে। সাইটোপ্লাজমের মধ্যে যেগুলো থাকে তোমার কোষ গহ্বর, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া যা যা আছে সব অঙ্গগুলোকে মিলে আমরা ফিউশনটা করি। কারণ এটা করলে পরে আমাদের কি যে এই যে সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি আমরা যেটা বলেছি যে অনেক সময় দেখা যায় যে তোমার দুটো গ্যামিট মিলিত হলেও সে অনুর্বর হয়ে যায়। এই যে ইনকম্প্যাটিবিলিটি, এটাকে কিন্তু আমরা এই প্রতিবন্ধকতাকে, এই ব্যারিয়ারকে আমরা ওভারকাম করতে পারি, এবং এই কারণে আমরা এই ফিউশন অফ প্রোটোপ্লাস্টটা করি। যেমন হচ্ছে এটা বিশেষ করে আমরা রাইসের ক্ষেত্রে করি, এবং সেটার ক্ষেত্রেও তুমি জেনেটিক ভেরিয়েশন আনতে পারবা। ভিন্ন একটা প্রজাতির দুটি ভিন্ন প্রজাতির সেলের প্রোটোপ্লাস্টকে তুমি ফিউশন করে টিস্যু কালচার করতে পারবা। যে টিস্যুটা পাবে সেটাকে তুমি কালচার করে উন্নত একটি বা নতুন একটা ভ্যারাইটি করতে পারবো। এটা হচ্ছে আমরা একটা প্রয়োগ প্রোটোপ্লাস্ট ফিউশন। আর হ্যাপ্লয়েড প্রোডাকশনটা আমরা বলেছি যে হ্যাপ্লয়েড প্রোডাকশনটা কিভাবে করা যেতে পারে। আর টিস্যু কালচার ইন ফার্মাসিউটিক্যালস, এটাও আমরা একটু আগে বলেছি যে অনেক সেকেন্ডারি মেটাবোলাইটস উৎপাদন করে, বিশেষ করে অ্যালকালয়েডস, তারপর হচ্ছে অ্যান্টিসেন্সার ড্রাগস, তারপর রিকম্বিনেন্ট প্রোটিন, তারপর ফুড অ্যাডিকটিভস কিছু আছে, যেমন হচ্ছে সাইকোনিন অ্যান্ড ট্যাক্সেল, যেটাকে আমরা ট্যাক্সোলো বলি। এটা কিন্তু কমার্শিয়ালি অ্যাভেলেবেল। তোমরা যে কোনো ওষুধের গায়ে এগুলো দেখবাই যে উপাদানগুলো আছে, এটা একটা ম্যান্ডেটরি। আমরা কিন্তু বলেছি যে জেনারেলি তুমি অন্য কোনো কাজে ব্যবহার করো আর না করো, টিস্যু কালচারটা এই কাজে আমাদের ব্যবহার করতেই হয়। হেয়ারি রুট কালচার আমরা মূল রোম যে কালচার করে থাকি, বিশেষ করে তোমরা জানো যে আমাদের যে হাই গ্রোথ রেট মেরিস্টেম টিস্যুর মধ্যে থাকে, কারণ এটা অত্যন্ত বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। ফলে এটার থেকে যখন আমরা করি তখন কিন্তু যখনই বিভাজিত হবে তখনই এটার বিপাক ক্রিয়া চলবে, এবং যখন এটার বিপাক ক্রিয়া বেশি হবে তখনই আমরা কিন্তু সেকেন্ডারি ওই বিপাকীয় দ্রব্যগুলো বেশি পাবো। ফলে এটা করে প্ল্যান্ট ব্রিডিং এন্ড বায়োটেকনোলজির ক্ষেত্রে আমরা বলেছি যে ডাইভার্সিটি আর হচ্ছে জেনেটিক ভ্যারিয়েবিলিটি এগুলোর জন্য আমরা করে থাকি। আর ওয়াইড হাইব্রিডাইজেশন অথবা তোমার সোমাক্লোনাল ভেরিয়েশন, আমরা যখন একটি সোমাটিক সেল থেকে ক্লোন করব এবং সেই ক্লোনে যদি তোমার জেনেটিক কিছু ভেরিয়েশন আমি আনতে চাই, সেটাও আমরা কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে করতে পারি। এছাড়া আমরা বলেছি যে সিনথেটিক সিড যেটা আছে, বিশেষ করে তুমি যেটার ওই যে জাইগোট অবস্থায়, অথবা এমনও আছে যে এটার কোটিংটা এমন অবস্থা, সিডের যে বীজপত্রটা বীজ আবরণ এত কঠিন যে সেটা ভ্রূণ সতেজ হলেও এটা ডরমেন্সিটা মানে বীজের সুপ্ততা ভাঙে না। নানান কারণ হতে পারে, এগুলোর ক্ষেত্রেও তখন আমাদের বাধ্যতামূলকভাবে এই টিস্যু কালচার প্রয়োগ করতে হয়। আর প্যাথোজেন ইরাডিকেশন, এটা উদাহরণ আমরা দিয়েছি যে ভাইরাস এবং অন্যান্য ইয়ের থেকে যাতে তার রেসিস্ট্যান্ট পাওয়ারটা থাকে, এবং এটা যদি রেসিস্ট্যান্ট পাওয়ার এত কিছু নাও হয়, যেমন চায়না কিন্তু একটা আলুর জাত উৎপাদন করেছে ভাইরাস ফ্রি। তোমরা লাস্টের উদাহরণ একটা দেখো যে তাকে কোনো ভাইরাস আক্রমণ করলেও সে আলু ইফেক্টেড হবে না। এরকম এটা কিন্তু প্রতিনিয়ত চলছে যে আমরা প্যাথোজেনকে সে ইরাডিকেশন করে দেবে, উচ্ছেদ করে দিবে, এরকম কিছু হয়। এছাড়া তোমার এই যে প্ল্যান্ট সেল কালচার টেকনোলজি ইন, তোমার এখানে আমরা সেল কালচারের মাধ্যমে আমরা যে জিনিসগুলো পাই এখানে অনেকগুলোই আছে, আই ক্রিম, ফেসিয়াল মাস্ক ইত্যাদি, যে ফেসিয়াল সিরাম, বিভিন্ন তোমার দ্রব্যাদির কারণে আমরা এগুলো করতে পারি সেল কালচারটা বা টিস্যু কালচারটা। আর আরেকটা জিনিস যেটা তোমরা বলতে পারো যে এখানে তোমার কালচার অফ ইনগ্রিডিয়েন্টস প্রডিউসিং প্ল্যান্টস, তাহলে এই যে বিভিন্ন ধরনের উৎপাদন করে থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যে শুধুমাত্র আমি ওই ইনগ্রিডিয়েন্টসটা চাই তাহলে কিন্তু আমি এটা করতে পারবো।
যাই হোক, কিছু অ্যাডভান্টেজেস তোমরা জানো, এতক্ষণ আলোচনা করেছি, সেটার একটা সারমর্ম এখানে দেয়া আছে। ভিডিওটা আমি তোমাদের গ্রুপে আপলোড করে দিব, তোমরা দেখো। আর এটা তখন তোমরা পজ করে দেখতে পারবে। এটারই একটা সামারি এখানে লাইনিং করা আছে। আর এত কিছুর পরেও কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ থেকে থাকে, সেটাও এখানে অ্যালাইনমেন্ট করে আমি দিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো যে এটা কি ডিসঅ্যাডভান্টেজ আছে। মূল কথা হচ্ছে যে টিস্যু কালচার যখন আমরা প্রয়োগ করি, সে প্রয়োগের মূলত অল্প কিছু বিস্তর অসুবিধা থাকলেও এটা সুবিধাটাই বেশি।